রাত তখন 10:30। নিশান বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ তার দরজায় রিমিকে দেখতে পেল। এক পলক সেদিকে তাকিয়ে পুনরায় কাজে মনোযোগ দিয়ে বলল, কিরে, দরজায় কি করিস? ভেতরে আয়। রিমি মৃদু হেসে ভেতরে আসল। বিছানার অপর প্রান্তে বসে বড় ভাইয়ের দিকে তাকাল। এই মানুষটা ঠিক তার বাবার প্রতিচ্ছবি। অনেক বেশি ডিসিপ্লিন মেইনটেইন করে চলে। সময়ের কাজ সময়ে শেষ করে থাকে। কারো সাথেই তেমন একটা মিশতে পারে না। কাজ ছাড়া যেন কিছুই ভাবতে পারে না। একদম একটা যন্ত্রের মতো। রিমিও তেমন ছিল, কিন্তু একগুচ্ছ বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে জীবনকে নতুন করে চিনেছে। তার অতি শান্ত, গম্ভীর ভাইয়ের মাঝে অনেক দিন ধরেই সে কিছু পরিবর্তন দেখেছে। এতদিন সেই পরিবর্তনের কারণ না জানলেও আজ খুব ভালো করেই ধারণা করতে পারছে। আজ রেস্টুরেন্টে শুভ যখন নীলাভ আকাশ দেখতে ব্যস্ত ছিল, রিমি তখন ভারাক্রান্ত মন নিয়ে আশেপাশে চোখ বুলাচ্ছিল। এতদিন যেই মানুষটির সামনে তার অনুভূতি লুকানোর এত প্রয়াস করেছে, সেই মানুষটি আগেই সেটা উপলব্ধি করে ফেলেছে। ভাবতেই রিমির গা শিরশির করছে। একরাশ লজ্জা, অস্বস্তি ঘিরে ধরেছে। এসব ভাবনার মাঝেই হঠাৎ একটা টেবিলের দিকে তার চোখ আটকে গেল। রিমি কপাল কুঁচকে চোখের চশমা ঠিক করে নিল। ভুল কিছু দেখছে না তো? নিশান একটা মেয়ের সামনে কানে ধরে দাঁড়িয়ে আছে। রিমির চোখ ছানাবড়া হয়ে গেল। এমন দৃশ্য তো তার কল্পনার বাইরে। সে বিস্ময় নিয়ে বলল, শুভ, আমি কি ঠিক দেখছি? শুভ রিমির কথা শুনে তার দৃষ্টি বরাবর তাকাল। মুহূর্তেই কপাল কুঁচকে এলো। বিস্ময় নিয়ে বলল, এটা তোর ভাই না? কান ধরে দাঁড়িয়ে আছে কেন? জানি না। মেয়েটাকে বুঝতে পারছি না। পেছনে থেকে ঠিক বোঝা যাচ্ছে না। গার্লফ্রেন্ড হবে নিশ্চয়ই। তোর এই রোবটিক ভাই প্রেমও করে? জানতাম না তো। শুভর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, ফালতু কথা বলিস না। ভাইয়া আর প্রেম? ইম্পসিবল। প্রেম না করলে একটা মেয়ের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে কেন? আমিও সেটাই ভাবছি। হঠাৎ মেয়েটা সেখান থেকে বেরিয়ে গেল। রিমি আর শুভ মেয়েটিকে দেখে হতবম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। রিমি আর শুভ একসাথে বলে উঠল, অবনী। রিমি জড়ানো কণ্ঠে বলল, অবনী? কেমনে কি? এই কাহিনী কবে থেকে চলছে? মানে অবনী আর ভাই, কিভাবে ঘটল এই কানেকশন? শুভ মৃদু হেসে বলল, অসম্ভব কিছু না। আরজু যেই উদ্ভট কাজ করে বেড়ায়, আর তার বোন তো তার চাইতেও 3 গুণ উদ্ভট কিছুই ঘটাবেই। রিমি নিচের ঠোঁট কামড়ে চিন্তিত হয়ে বলল, বান্ধবীর বোন এই বাচ্চা মেয়েটাকে শেষমেশ আমার ভাবি ডাকতে হবে? শুভ খিলখিল করে হেসে উঠল। রিমি বিরক্ত হয়ে বলল, হাসি থামা। টেনশনে আমার শরীর কাঁপছে। আচ্ছা, আরজু কি এই বিষয়ে কিছু জানে? আমার মনে হয় না। সাবা আন্টি জানলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। আরজু যা কাহিনী ঘটাল, আর অবনী এত সিনিয়র একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। 2 মেয়েই তার ছেঁড়া। রিমি রেগে বলল, সিনিয়র বলতে কি বুঝাতে চাইছিস? আমার ভাই বুড়ো? শুভ হেসে উঠল, বলল, বুড়ো না হলেও বয়স তো কম না। অবনীর চাইতে কমছে কম 10 বছরের বড় হবে। তবে ওই পাকনি বুড়ি কম যায় না।
তোর ওই গম্ভীর রোবট ভাইকে রীতিমতো চরকির মতো ঘুরাচ্ছে। এত বড় ছেলেকেও কিনা কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। জোস। দুই বোন দারুণ ক্ষমতা নিয়ে জন্মেছে। রিমি প্রচণ্ড রেগে বলল, আমার ভাই মোটেও বুড়ো নয়, মাত্র ২৭ বছর বয়স তার। আর কি হ্যান্ডসাম দেখেছিস? শুভ নিজের চুল পেছনে ঠেলে বলল, ঠিক আছে মানলাম তোর ভাই হ্যান্ডসাম। মাথা ঠান্ডা কর, রাগের কি আছে? রিমি রাগ দেখিয়ে সেখান থেকে প্রস্থান করল। শুভ সেখানে বসে মৃদু হাসল। রিমিকে রাগাতে তার ভালোই লাগে। রিমিকে চিন্তুত ভঙ্গিতে বসে থাকতে দেখে নিশান বলল, কিছু বলবি? এমন মূর্তির মতো বসে আছিস কেন? রিমি শুকনো ঢোক গিলল। বড় ভাইকে তার প্রেমিকা সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে তার বেশ অস্বস্তি হচ্ছে। কি বলবে ভেবে পেল না, তাই বলল, ভাইয়া তুমি বিয়ে করবে কবে? নিশান কপাল কুঁচকে তাকিয়ে রইল। রিমির সাথে তার কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না, তাই এমন প্রশ্ন ভীষণ বেমানান লাগল। তাই বলল, হঠাৎ এই প্রশ্ন? তোকে কি মা পাঠিয়েছে? না ভাইয়া, এমনি জিজ্ঞেস করলাম। বয়স তো হয়েছেই তাই না? তোকে বিয়ে দিয়ে নেই, তারপর করব। রিমি ঘাবড়ে গেল। সে অস্থির হয়ে বলল, অসম্ভব, আমি বিয়ে করছি না। কেন? তুমি তো জানো আমি লাইফে কিছু করতে চাই, স্টাডি শেষ করে নিজে প্রতিষ্ঠিত হতে চাই। নিশান মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি, তুই প্রতিষ্ঠিত হয়ে নে, তারপর তোকে বিয়ে দিব। তাহলে তুমি কবে করবে? আগে পিচ্ছিটা বড়। নিশান থেমে গেল। মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা। রিমির দিকে তাকিয়ে দেখল সে কপাল কুঁচকে তাকিয়ে আছে। নিশান ঘাবড়ে গেল। গলা পরিষ্কার করে বলল, মানে আগে তুই বড় হয়ে নে, এখনো পিচ্ছি আছিস, তারপর আমার পালা। রিমি মৃদু হেসে সেখান থেকে বেরিয়ে আসল। তার সারা শরীর ঘামছে। বুদ্ধিমতী রিমির ভাইয়ের অসমাপ্ত কথার অর্থ বুঝতে সময় লাগল না। সামনে তাকাতেই দেখল তার বাবা ইজি চেয়ারে বসে পেপার পড়ছে। বাবা ভীষণ শান্তিপ্রিয় মানুষ, কিন্তু ভাইয়া যাকে পছন্দ করেছেন সে ভীষণ অশান্ত। চটপটে অবনীকে তার ভীষণ পছন্দ হলেও বাবার হবে কিনা যথেষ্ট সন্দেহ। হানিমুনের প্ল্যান করলেও সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি আরজু নাহিদের। একদিকে নাহিদ নির্বাচন নিয়ে ভীষণ ব্যস্ত, আর সিকিউরিটির একটা বড় ইস্যু আছে। অন্যদিকে আরজুর মাস্টার্সের ক্লাস শুরু হয়ে গেছে। তাই তারা প্ল্যান করল নাহিদের নির্বাচনের ঝামেলার পর রিল্যাক্সে দূরে কোথাও যাবে। আরজু আর নাহিদ আজ এসেছে নূর ম্যানশনে। নাহিদের দাদি দুজনকে ডিনারে ইনভাইট করেছে। বাসায় এসেই আরজু দাদির সাথে আড্ডা জমিয়ে দিল। নূরজাহান বেগম আরজুর সাথে নিজের বিয়ের গল্প করছে। আরজু মনোযোগ দিয়ে সেসব শুনছে আর হাসিতে ফেটে পড়ছে। সাথে আছে নাহিদের চাচি নিবিতা। জেরিন আরজু পাশেই বসে আছে। তবে আরজু সানজিদা মাহমুদকে খানিকটা এড়িয়ে চলল, কারণ কিছু মানুষ কখনোই পরিবর্তন হয় না। তাদের পরিবর্তন করতে চাওয়া বোকামি। নাহিদ জাহিদের রুমের সামনে এসে দরজায় নক করে বলল, আসতে পারি? জাহিদ চমকে নাহিদের দিকে তাকাল। নাহিদ কখনোই তার রুমে আসে না, তাই সে অবাক হয়ে দাঁড়িয়ে বলল, ভাইয়া আসো। নাহিদ জাহিদের রুমে প্রবেশ করল। আশেপাশে চোখ বুলাল। সারা ঘর জুড়েই বিভিন্ন পপ তারকাদের পোস্টার। পাশের কর্নারে একটা গিটার রাখা।
নাহিদ বিভানে বসে বলল, সিঙ্গিংয়ে ইন্টারেস্ট আছে? জাহিদ মাথা নিচু করে বলল, ওই একটু আকটু। নাহিদ বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। জাহিদ শান্ত ভঙ্গিতে বসে পড়ল। নাহিদ জাহিদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। দুই মায়ের গর্ভে জন্মালেও অদ্ভুতভাবে এই ছেলেটার সাথে তার ভীষণ মিল আছে। নাহিদ কখনোই এই ছেলেটাকে ভাইয়ের নজরে দেখতে পারেনি, অথচ ছেলেটা ছোটবেলায় তার পেছনে পেছনে ঘুরত, ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তুলে ফেলত। আজ নাহিদের ভীষণ আফসোস হচ্ছে। এই নিষ্পাপ ছেলেটাকে তার ইগনোর করা ঠিক হয়নি। এই ছেলেটার তো কোনো দোষ ছিল না। নাহিদ শান্ত সুরে বলল, আমার প্রতি নিশ্চয়ই তোমার অনেক অভিযোগ জমে আছে। জাহিদ চমকে তাকালো নাহিদের দিকে। নাহিদ আবার বলল, আমি কখনোই একজন ভালো ভাই হতে পারিনি। তোমার প্রতি সর্বদা বিরূপ আচরণ করেছি। যেখানে তোমাকে আমার আগলে রাখার কথা ছিল সেখানে তোমাকে একা ছেড়ে দিয়েছি। ভালোবেসে কখনোই মাথায় হাত বুলিয়ে দেইনি। অথচ একটা সময় আমি মায়ের কাছে একটা ছোট ভাই বোনের আবদার করতাম। তোমাকে অপছন্দ করার মূল কারণ ছিল তোমার মা, যাকে আমি কখনোই মেনে নিতে পারিনি। আর না তিনি কখনো আমার মা হওয়ার চেষ্টা করেছেন। বাবার সাথে আমার সম্পর্ক কেমন ছিল সেটা ভালো করেই জানো। আরজু আমার জীবনে না আসলে হয়তো আমি এমন এলোমেলো ভাবেই জীবন কাটাতাম। সব থেকেও আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন ছিলাম। অথচ এই মেয়েটা আমার জীবনে এসে কেমন সব সমস্যার সমাধান করে দিচ্ছে। মেয়েটা আমাকে না বুঝালে হয়তো বুঝতেই পারতাম না আমি তোমার সাথে অন্যায় করছি। আমাদের মা আলাদা হলেও বাবা তো এক ছিল। আমাদের রক্ত তো এক ছিল। আমার দায়িত্ব ছিল তোমার প্রতি, যেটা কখনোই পালন করিনি। নাহিদ ফ্লোরে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মৃদু স্বরে বলল, আমি কখনোই দায়িত্ব এড়িয়ে চলতে পছন্দ করি না। একজন ভালো ভাই হতে পারবো কিনা জানি না, তবে এখন থেকে একজন বড় ভাইয়ের সব দায়িত্ব পালনের চেষ্টা করব। আমার পূর্বের ব্যবহারের জন্য আমি ভীষণ লজ্জিত। তুমি আমাকে সর্বদাই সম্মান দেখিয়েছ, কিন্তু বড় হয়ে আমি তোমাকে স্নেহ, ভালোবাসা দিতে পারিনি। তোমার মায়ের সাথে হয়তো কখনোই আমার একটা স্বাভাবিক সম্পর্ক হবে না, কিন্তু তুমি চাইলে আমরা একটা স্বাভাবিক সম্পর্কে আসতে পারি। জাহিদ একদৃষ্টিতে নাহিদের দিকে তাকিয়ে রইল। আজ কেন যেন তার ভীষণ কান্না পাচ্ছে। মেয়ে হলে নিশ্চয়ই কেঁদে বুক ভাসাত। নাহিদকে সে প্রচণ্ড রকমের ভালোবাসে। এই মানুষটি তার আদর্শ। মনে অভিমান জমা থাকলেও এই মানুষটিকে ভীষণ সম্মান করে। নাহিদের ভীষণ অস্বস্তি লাগছে। চাইলেই হুট করে কাউকে ভালোবাসা দেখানো যায় না। নাহিদের ইচ্ছে করছে জাহিদকে একবার বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু হুট করেই এমন করাটা বেমানান, অস্বস্তিকর, অতি রঞ্জিত। লোক দেখানো কাজ নাহিদ সচরাচর করে না। আর কিছু কাজ করতে চাইলেও অভ্যাসগত কারণে করা হয়ে ওঠে না। নাহিদ ডিভান থেকে উঠে দাঁড়াল। রুম থেকে বের হয়ে যেতে নিয়ে বলল, জারার ব্যাপারে কি তুমি সিরিয়াস? জাহিদ অশ্রুসিক্ত নয়নে চমকে নাহিদের পানে তাকাল। নাহিদ আবার বলল, তোমার চয়েস ভালো। মেয়েটা প্রচণ্ড রকমের বাস্তববাদী আর স্মার্ট, তবে তুমি বেশ ইমোশনাল। এখনও তোমার মাঝে ম্যাচিউরিটির অভাব আছে। সম্পর্কের ক্ষেত্রে বয়স কোনো ম্যাটার করে না। তুমি যদি এই সম্পর্কে সিরিয়াস না হয়ে থাকো তাহলে বলবো মেয়েটার পিছু ছেড়ে দাও। কারো ইমোশন নিয়ে খেলার অধিকার তোমার নেই।
আর যদি সিরিয়াস হয়ে থাকো তাহলে বলবো ক্যারি অন। জাহিদ হতবম্ব হয়ে নাহিদের দিকে তাকালো। কে বলবে এই মানুষটা তার কেয়ার করে না? দূর থেকে ঠিকই তার খেয়াল রাখছে। নাহিদ মুচকি হেসে বেরিয়ে যেতে গেলে জাহিদ ভাঙ্গা গলায় বলে উঠল, ভাইয়া। নাহিদ পেছনে ফিরে তাকালো। জাহিদ ভেজা চোখে তাকিয়ে বলল, আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? নাহিদের বুকের মাঝে হঠাৎ করেই ধুকপুক শুরু হল। জাহিদের এই অনুরোধ তার ভেতরটা নাড়িয়ে দিল। নিজের অপরাধ বোধকে যেন বাড়িয়ে দিল বহুগুণ। জাহিদ নাহিদের জবাবের অপেক্ষা করল না। দৌড়ে এসে নাহিদের বুকে ঝাঁপিয়ে পড়ল। ছেলেটা তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল, যেন ভরসাযোগ্য মানুষের সন্ধান পেয়েছে। নাহিদের মনে হল বুকের ভেতর যেন প্রশান্তি বয়ে যাচ্ছে। এতদিন সে যেই প্রশান্তি খুঁজে বেড়াচ্ছিল সেটা তার আশেপাশেই ছিল। যেই প্রশান্তি সে বাইরে খুঁজছিল সেটা তো তার আপনজনদের মাঝেই ছিল। কিন্তু সে উপলব্ধি করতে পারেনি। দরজার বাইরে দাঁড়িয়ে নাইম মাহমুদ দুই ছেলের মিলন মেলা দেখছেন। অজান্তেই তার চোখের কোটর বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এমন একটা পরিবারই তো সে চেয়েছিল। দুই ভাই একে অপরকে ভালোবাসবে সেটাই চেয়েছেন। পেছনে থেকে আরজু উকি দিয়ে দুই ভাইকে দেখে মুচকি হেসে বলল, দ্যাটস নট ফেয়ার। দুই ছেলের এই ভালোবাসা দেখে আপনার হিংসে হচ্ছে? দারুণ হিংসুটে বাবা তো আপনি। নাইম মাহমুদ হেসে ফেললেন। আরজুর মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি আসার পর থেকে আমার এই ভাঙ্গা সম্পর্কগুলো জোড়া লাগছে। নাহিদকে পরিবর্তন করতে তোমার একটুও সময় লাগেনি। তুমি না থাকলে হয়তো কখনোই একজন বাবা তার ছেলেকে ফিরে পেত না, আর না এক ভাই অন্য ভাইকে পেত। আমি জানতাম আমাদের এই বিচ্ছিন্ন সম্পর্কগুলো একমাত্র তুমি ঠিক করতে পারবে। তোমার বাবা মা বেঁচে থাকলে ভীষণ প্রাউড ফিল করতেন। আরজুর চোখ ভিজে উঠল। বাবা মাকে ভীষণ করে মনে পড়ল। নিজেকে সামলে মৃদু হেসে বলল, আমাদের জন্য দোয়া করবেন বাবা। অবশ্যই। রাতের ডিনার টেবিলে সকলেই বসেছে। নাইম মাহমুদের বুকটা প্রশান্তিতে ভরে গেল। আজ তার পুরো পরিবার একসাথে। সানজিদা মাহমুদ মলিন মুখে খাবার খাচ্ছেন। নাহিদ আর আরজুর প্রতি এত আহ্লাদ তার পছন্দ হচ্ছে না। ছেলে মেয়ে ও ভাই বলতে অজ্ঞান। আর আজকাল আরজুর সাথেও বেশ ভাব। ছেলেকে কিছু বলেই রেগে যায়। মেয়েও একই অবস্থা। স্বামী সন্তান কেউ তার কথা শুনে না। নাহিদের চাচি নিবিতা আর নূরজাহান বেগম আরজুর প্লেটে এটা সেটা তুলে দিচ্ছে। আরজু অসহায় চোখে নাহিদের দিকে তাকালো। নাহিদ মিটিমিটি হাসছে। জেরিন বলল, খেয়ে নাও ভাবি। আমাদের কিন্তু দাদিজান এত আদর করে কখনোই খাওয়ায়নি। তোমার তো রাজকপাল। নূরজাহান বেগম বিরক্ত হয়ে বললেন, তোর মতো বাদরকে আমি আদর করে খাওয়াবো? সারা দিনই তো তোর মুখ চলে। দাদিজান তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোর মান থাকলে তো অপমান করব? বিয়ে করে চলে গেলে বুঝবে। তখন ফোন করে মোটেও বলতে আসবে না জেরিন তোকে না দেখলে ভালো লাগে না। একদিনের জন্য পিকনিকে গেলেই তো অস্থির হয়ে যাও। আরজু মুচকি হাসছে। এত সুন্দর একটা পরিবার সে পাবে ভাবতেই পারেনি। আরজুর ইচ্ছে করে সবার সাথে এই বাড়িতেই থাকতে। কিন্তু নেতা সাহেব কখনোই রাজি হবে না। সানজিদা মাহমুদের মুখোমুখি তিনি হতে ইচ্ছুক না। আরজুও চায় না নেতা সাহেব কোনো টক্সিক মানুষের সান্নিধ্যে থাকুক। সাবিহার সময়টা আজকাল বিষণ্ণতায় কাটছে।
চাইলেই প্রিয়তম মানুষটিকে দেখতে পারে না, ছুঁতে পারে না। মানুষটি যে বহু দূরে। ভার্সিটিতেও তার তেমন মন বসে না। ভার্সিটির আনাচে কানাচে মানুষটির স্মৃতি জড়িয়ে আছে। রামিমের সাথে তার কোনো যোগাযোগ নেই। মূলত সাবিহা নিজেই রামিমের সাথে যোগাযোগ করছে না। ছেলেটা একের পর এক কল, মেসেজ করেই যায়। কিন্তু সাবিহা রেসপন্স করে না। প্রচণ্ড অভিমান জমা হয়েছে তার মনে। এই মানুষটা তাকে বারবার ফিরিয়ে দিয়েছে। তার অনুভূতির মূল্যায়ন করেনি। কারণ যাই হোক না কেন রামিম কেন তাকে অগ্রাহ্য করবে? এটা সাবিহা মানতেই পারেনি। এই ছেলেকে চরম শাস্তি দিয়ে তবেই সে ক্ষান্ত হবে। এসব ভাবার মাঝেই ফোন মেসেজ আসলো। রামিম মেসেজ করেছে, এত অভিমানী কেন তুই? তোর অভিমান আমার ভেতরটা ঝাঁঝরা করে দিচ্ছে। তোকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। তোর গলার স্বর শুনতে মন চাইছে। আমি জানি তুই যোগাযোগ বন্ধ রেখে আমাকে শাস্তি দিচ্ছিস। তোর দেওয়া এই শাস্তিটা আমাকে ভীষণ পীড়া দিচ্ছে সাবিহা। আমি আসার পর তোর খবর আছে। সব সুদে আসলে পূরণ করব। তোর এই ব্যবহারের বিপরীতে সাংঘাতিক কিছু ঘটাবো আমি। জাস্ট ওয়েট কর। সাবিহা মুচকি হাসল। এমন হুমকি ধামকি মেসেজ রামিম প্রায়শ দিয়ে থাকে। ছেলেটাকে জ্বালিয়ে মনে একটু শান্তি মেলে সাবিহার। নির্বাচনের প্রচারণা শুরু হয়ে গেছে। নাহিদের পার্টি থেকে একাধিক লোক নমিনেশন পেয়েছে। শরীফুল হক বুঝতে পারছে নাহিদের জয়লাভের সম্ভাবনা বেশি। তিনি পার্টির সকলকে বুঝিয়ে নাহিদকে রিপ্লেস করার অনেক প্রয়াস চালিয়েছে, কিন্তু সফল হয়নি। বর্তমানে নাহিদের জনপ্রিয়তা তুঙ্গে। তাই নাহিদের প্রতি তিনি ভীষণ ক্ষিপ্ত। অন্যদিকে লিয়াকত আলী সাদমানের প্রতি প্রচণ্ড বিরক্ত। নাহিদকে কোনোভাবেই দমাতে পারছে না। লিয়াকত আলী নিজেও প্রচারণার কাজে বিপুল অর্থ ব্যয় করছেন। এইবার ক্ষমতা হারালে আর সহজে ক্ষমতা হাতে আসবে না। লিয়াকত আলী বেশ রেগে সাদমানের উদ্দেশ্য বললেন, তোমাকে দিয়ে কোনো কাজই হয় না। নাহিদকে ইমোশনালি দুর্বল করতে পারলে না, বরং আরও জোরালোভাবে মাঠে নেমেছে। সাদমান শান্ত স্বরে বলল, নাহিদকে দমানো কঠিন। রাজনৈতিক পরিবারের ছেলে, রাজনীতির আগে গোড়া তার মুখস্থ। তবে আমার ভয় অন্য জায়গায়। ওকে ইমোশনালি আঘাত করার পরও সে কোনো রিয়াকশন দেখায়নি। নাহিদ ছেড়ে দেওয়ার পাত্র না। ও নিশ্চয়ই কোনো বড় কিছু প্ল্যান করছে। লিয়াকত আলী ভীষণ চিন্তায় পড়ে গেলেন। নাহিদ বেশ চতুর ছেলে। তার নীরবতা ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। আকাশে মেঘ জমেছে। সেই মেঘ গুড়ি গুড়ি বৃষ্টি রূপে ঝড়ে শুষ্ক রাস্তা ভিজিয়ে দিচ্ছে। আরজু বারান্দায় দাঁড়িয়ে সেই বৃষ্টি উপভোগ করছে। সুইমিং পুলে বৃষ্টির ফোঁটাগুলো মুক্ত দানার মতো জ্বলজ্বল করে ঝড় পড়ছে। প্রকৃতির এই মণিমুগ্ধকর দৃশ্য উপভোগ করছে সে। বৃষ্টির গতি আরও বৃদ্ধি পেতে লাগল। আরজুর উতলা মন আর মানতে চাইল না। নেমে পড়ল বৃষ্টির উষ্ণতা অনুভব করতে। নাহিদ মাত্রই বাসায় ফিরেছ। গাড়ি থেকে বেরিয়ে গেট অবধি আসতে আসতে খানিকটা ভিজে গেছে। ভেজা চুল ঝাড়তে ঝাড়তে রুমে ঢুকেই আরজুর খোঁজ করল। এই মেয়েটি ঘরের একমাত্র সৌন্দর্য। ঘরে ঢুকেই অভিমানী স্ত্রীর মুখ না দেখলে নাহিদের বুকটা খালি খালি লাগে। অথচ জীবনের অনেকটা সময় এই ঘরে সে একা কাটিয়েছে। আশেপাশে চোখ বুলাতেই কাচের দরজার বাইরে এক মোহনীয় রূপের মাঝে হারিয়ে গেল নাহিদ। আরজু পুলের পাশে বসে পানিতে পা ঝাপটাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। বৃষ্টির পানিতে গায়ের টপস ভিজে শরীরের সাথে লেপ্টে আছে।
স্কার্ট পায়ের হাঁটু অবধি উঠানো। পানিতে লাবণ্যময়ী আরজুর শুভ্র পাজোড়া যেন রাতের আকাশে এক ফালি চাঁদের মতো। নাহিদের মনে হল এই নারীর সবকিছুই তাকে সাংঘাতিক আকর্ষণ করে। এই আকর্ষণ শুধু মনের নয়, দেহেরও। ভালোবাসার মানুষটির প্রতি তীব্র দৈহিক আকর্ষণ অস্বাভাবিক কিছু নয়, বরং এটি ভালোবাসার প্রকাশের সবচাইতে সহজ মাধ্যম। তবে অবশ্যই সেই আকর্ষণ বৈধ হতে হবে, কারণ বৈধ সম্পর্কে সৃষ্টিকর্তার অশেষ রহমত বর্ষিত হয়। নাহিদকে অদৃশ্য সম্মোহন শক্তি আরজুর পানে টেনে নিয়ে যাচ্ছে। কিছুটা আগাতেই শুনতে পেল মিষ্টি কণ্ঠের গান। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাব বাতাসে। অরণ্যের পাখি তুমি, তোমায় জুড়াব ছায়াতে। হিমালয় শিখর তুমি, আমার আনন্দ তোমায় ছোঁয়াতে। নাহিদ সন্তপনে আরজুর পাশে বসে পুলের পানিতে পা ডুবাল। আরজুর হঠাৎ চমকে পাশে তাকাতেই দৃষ্টি পড়ল নাহিদের নেশাতুর দৃষ্টিতে। বৃষ্টির পানিতে নাহিদের কপালে চুল লেপ্টে আছে। গায়ের সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে মিশে একাকার, যার ফলে নাহিদের আকর্ষণীয় পেশিবহুল দৃশ্যমান। আরজুর চোখ জুড়িয়ে গেল। মুহূর্তেই আরজুর অধরে হাসির রেখা ফুটে উঠল। বলল, আপনি কি 100 মাইল দূর থেকেও আমার মন পড়তে জানেন? একটু আগেই ভাবছিলাম এই মণিমুগ্ধকর আবেশে আপনি পাশে থাকলে দারুণ হতো। নাহিদ মৃদু হাসল। আরজুর কপালে লেপ্টে থাকা চুল আলতো স্পর্শে কানের পিঠে গুজে দিয়ে বলল, তোমার আমার মাঝে একটা টেলিপ্যাথি কানেকশন আছে, যার ফলে আমার বউ যা চিন্তা করে সেটা মুহূর্তেই আমার ব্রেনে চলে আসে। আরজু হেসে উঠল। নাহিদ তখনও মন্ত্রমুগ্ধের মতো আরজুকে দেখছে। আরজু নাহিদের সেই ঘায়েল করা দৃষ্টির কবলে পড়ে ভীষণ লজ্জা পেল। নাহিদ আরজু কোমরে হাত রেখে আরজুকে তার দিকে টেনে নিয়ে আসল। কপালে কপাল রেখে ভারী নিঃশ্বাস ছাড়তে লাগল। শীতল পরিবেশে নাহিদের উত্তপ্ত নিঃশ্বাস আরজু শরীরে উন্মাদনা সৃষ্টি করছে। নাহিদ ফিচেল স্বরে বলল, ভালোবাসা এত যন্ত্রণাময় কেন বলতে পারো আরজু? তুমি দূরে গেলে তীব্র যন্ত্রণায় দগ্ধ হয় এই হৃদয়, আর পাশে থাকলে তীব্র আকাঙ্ক্ষা, আকর্ষণের মিষ্টি যন্ত্রণায় এই হৃদয় ছেয়ে যায়। তুমি আমার যন্ত্রণাময় ভালোবাসা। এই গলার স্বর আরজুর রক্তে মাদকের মতো অস্থিরতা ছড়িয়ে দেয়, স্নায়ু উত্তপ্ত করে তোলে। আরজুর সারা শরীর কাঁপছে। তার শীতল হাওয়ায় নাকি তীব্র উত্তেজনা, উন্মাদনায় আরজু ঠাহর করতে পারল না। ভালোবাসার কাছে মানুষ বড্ড অসহায়। ভালোবাসার মানুষের সাথে অভিমান করে থাকলেও তার কাছ থেকে দূরে থাকা যায় না। নাহিদ নেশাতুর দৃষ্টিতে আরজুর ঠকঠক করে কাঁপতে থাকা ওষ্ঠের পানে তাকিয়ে রইল। একসময় ডুব দিল সেই ওষ্ঠে। আবেশে আরজু নাহিদের পেছনের চুল খামচে ধরল। কিছু মুহূর্ত কাটল ভালোবাসার উষ্ণতায়। নাহিদ আরজুকে কোলে তুলে নিল। আরজুর সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। নাহিদ বলল, সারা শরীর ঠান্ডা হয়ে গেছে, তোমার এখন উষ্ণতা প্রয়োজন। আরজু মৃদু হেসে বলল, তা সেই উষ্ণতা কিভাবে পাব? নাহিদ অদ্ভুত হাসল। আরজু যেন এবার ভীষণ লজ্জা পেয়ে গেল। কি সাংঘাতিক হাসি! প্রচণ্ড লজ্জায় সে নাহিদের বুকে মুখ লুকাল। নাহিদ এবার আরো জোরে হেসে উঠল আর বলল, অতি নির্লজ্জ মেয়েরা লজ্জা পেলে ভয়ঙ্কর সুন্দরী লাগে। আরজু কপাল কুঁচকে বলল, আমি নির্লজ্জ? নাহিদ হেসে বলল, না, তুমি ভয়ঙ্কর সুন্দরী। আরজু চিন্তিত হয়ে ভাবতে থাকল।
এর মানে তো একই দাঁড়ালো। এই নেতা সাংঘাতিক চালাক। নাহিদের অফিসে আজ নাইম মাহমুদ এসেছেন। তিনি খুব একটা এখানে আসেন না। সকলেই তাকে বেশ সম্মান প্রদর্শন করে। নাইম মাহমুদ বুঝতে পারলেন তার ছেলেকে মানুষ ঠিক কতটা সম্মান করে। গর্বে তার বুক ফুলে উঠল। নাহিদ নাইম মাহমুদকে আসতে দেখে একটু চিন্তায় পড়ে গেল। বলল, হঠাৎ আপনার পদধূলি আমার অফিসে পড়ল কি করে? নাইম মাহমুদ বেশ আরাম করে চেয়ারে বসলেন। মৃদু হেসে বললেন, কেন আসতে পারি না? অবশ্যই পারেন, তবে আজ হঠাৎ আসলেন বলে অবাক হলাম। আমার সন্তানের অফিস, নোটিশ দিয়ে নিশ্চয়ই আসতে হবে না। নাহিদ মনে মনে ভাবল সে একরোখা স্বভাবটা নিশ্চয়ই বাবার কাছ থেকেই পেয়েছে। তাই বলল, না, যখন খুশি আসতে পারেন। তোমাদের প্রচারণা বেশ জোরে সোরে চলছে দেখি। তোমাকে একটু সাবধানে চলতে হবে। নিজের সিকিউরিটি আরও বাড়িয়ে দাও। বিরোধী দলের লোকেরা তোমার প্রতি ভীষণ ক্ষিপ্ত। তারা কিন্তু তোমার পার্সোনাল লাইফেও ইফেক্ট ফেলতে চাইছে। নাহিদ মৃদু হাসল। বলল, আপনি বিরোধী দলের কথা ভাবছেন? যেখানে নিজের পার্টির লোকেরাই আমার বিরোধিতা করছে। যাই হোক, নাহিদকে দমে রাখা এত সহজ না। আর বিনা অনুমতিতে আমার পার্সোনাল লাইফের ঢোকার মাশুল তাদের অবশ্যই দিতে হবে। তোমাদের বিয়েটা মনে হয় এবার প্রকাশ করা প্রয়োজন। একটা মেয়ের জন্য সমাজের স্বীকৃতি অনেকটা মেটার করে। নাহিদ চেয়ারে হেলান দিয়ে বসল। বলল, সেই বিষয়টা আমি আগেই ভেবে রেখেছি। নির্বাচনের ঝামেলা শেষ করেই রিসেপশনের প্ল্যান করেছি। আরজুকে এই বিষয়ে কিছুই বলিনি। সারপ্রাইজ দেব তাই। নিজের স্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমার আছে। কারো ভয় নিজের স্ত্রীকে গোপনে রাখার প্রশ্নই আসে না। এতদিন আরজুকে হাইড করার অন্য রিজন ছিল। আমি আরজুর সামনে অতীতের স্মৃতি নিয়ে মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছিলাম না। আর আমার এই দুর্বলার সুযোগ সাদমান নিবে ভেবেই আরজুকে দূরে দূরে রেখেছি। আরজুর প্রতি আমি বর্তমানেও দুর্বল আছি জানলে সাদমান আরজুর ক্ষতি করত। আর আরজুকে দূর থেকে প্রোটেক্ট করা আমার জন্য দুঃসাধ্য ছিল। কিন্তু সাদমান আমার ভয়কে সত্যি প্রমাণ করেছে। আরজু আর আমার মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে। তবে আমাদের মধ্যে দূরত্ব বাড়তে পারলেও সম্পর্ক নষ্ট করতে পারেনি। বরং ওর কারণেই আমাদের সম্পর্কে গভীরতা বেড়েছে কয়েকগুণ। আমাদের সম্পর্কের গভীরতা এতটাই যে কেউ সেটা দুর্বল করতে পারবে না। তাছাড়া নির্বাচনের পর এমপি পদ পাব। একজন এমপির স্ত্রীর ক্ষতি করা তাদের জন্য সহজ হবে না। নাইম মাহমুদ দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলেটা এই জটিল জীবন কেন বেছে নিল? নাহিদ মৃদু হেসে বলল, পাশেই একটা রেস্টুরেন্ট আছে। দারুণ সব ডিশ পাওয়া যায়। চলুন আপনাকে ট্রাই করাই। নাইম মাহমুদ হাসলেন। ছেলের সাথে তার সম্পর্ক অনেকটাই সহজ হয়ে আসছে। এটা তার জন্য ভীষণ প্রাপ্তির। সকাল থেকেই টিভিতে একটাই নিউজ ভেসে আসছে। মেয়র নিবরাস নাহিদের সাথে এক নারীর গোপন সম্পর্ক ফাঁস। তাদের কিছু ছবি প্রকাশিত হয়েছে। তাদের একাধিকবার একসাথে দেখা গেছে। সুন্দরী এই নারীকে? কি তাদের সম্পর্ক? এই নিউজটা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নাহিদের সাথে আরজুর বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। এই নিউজে আরজু চিন্তিত হলেও নাহিদের মধ্যে তেমন উৎকণ্ঠা দেখা গেল না। সে বেশ স্বাভাবিকভাবেই নিউজ দেখছে। অন্যদিকে সাবা খানম আর জুবাইর আহমেদ ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। সকলেই আরজুরকে নিয়ে নানান মন্তব্য করছে।
আরজুর নিরাপত্তা নিয়ে ভীত হলেন তারা। নাহিদ নিজে তাদের কল করে শান্ত থাকতে বলেছে। নির্বাচনের আগে তাকে ডিস্ট্রেক্ট করে তার নাম খারাপ করার চেষ্টা করছে অন্যরা। কিন্তু নাহিদকে দুর্বল করা এত সহজ নয়। আরজু নাহিদের দিকে তাকিয়ে চিন্তিত হয়ে বলল, তার মানে আমার স্বাধীনতা আজ থেকে শেষ? আমি আর সাধারণভাবে চলতে পারব না? সর্বদা সিকিউরিটি মধ্যে থাকতে হবে? নাহিদ মুচকি হেসে আরজুকে নিজের কোলে বসিয়ে দিল। শান্ত সুরে বলল, বুঝলে আরজু, এই সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবলে তুমি কখনোই একটা সুস্থ সমাজ পাবে না। মানুষ খুব সহজেই প্রশাসন, নেতাদের উপর আঙ্গুল তুলতে পারে, কিন্তু নিজ থেকে কখনোই পদক্ষেপ নেয় না। আমাদের ফিউচার জেনারেশনের জন্য একটা সিকিউর সোসাইটি দেওয়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি আমরা। একজন পলিটিশিয়ান হওয়ার দরুন আমার যেমন অনেক দায়িত্ব আছে, ঠিক তেমন একজন পলিটিশিয়ানের স্ত্রী হওয়ার সুবাদে তোমার উপরও সেই দায়িত্ব বর্তায়। সেই দায়িত্ব পালনের জন্য যদি নিজেকে একটু নিয়মের ভেতরে আনতে হয়, ক্ষতি কি? জীবনের একটা পর্যায়ে এসে সবাইকেই নিজেদের লাইফস্টাইলে খানিকটা পরিবর্তন করতে হয়। তোকে আমি বলছি না তোমার জীবন সম্পূর্ণ পরাধীন হয়ে যাচ্ছে। তুমি নিজের সত্তাকে হারিয়ে ফেলো। একটু সাবধানে চললেই তুমিও ঠিক স্বাধীনভাবেই জীবন যাপন করতে পারবে। তবে তোমাকে বুদ্ধিমত্তা দিয়ে চারপাশে চোখ কান খোলা রেখে চলতে হবে। তোমাকে সম্পূর্ণ কমফোর্ট ফিল করানোর দায়িত্ব আমার। আরজু যেন এবার একটু নিশ্চিন্ত হল। সে জানে তার জীবনধারায় এখন আমূল পরিবর্তন আসবে। কিন্তু মেয়র নিব্রাস নাহিদের স্ত্রী হয়ে এই পরিবর্তন মানতে না পারলে সেটা তার ব্যর্থতা হবে। সকলেই নাহিদকে প্রশ্নবিদ্ধ করছে। নেতাদের চরিত্র এমনি হয় বলে হাজারো কমেন্ট করছে। নাহিদ এসব প্রশ্ন গায়ে মাখাল না। এমন হাজারো সমালোচনা তাদের জীবনে আসে। এসব গায়ে মেখে চলা বোকামি। যেই বিষয়টা সে ধীরে সুস্থে সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করতে চেয়েছে সেটা একটু বাজেভাবে আগেই প্রকাশ পেয়েছে। নাহিদ আরজুকে প্যানিক করতে মানা করল। নাহিদের জন্য এসব সমালোচনা পুরনো হলেও আরজুর জন্য সম্পূর্ণ নতুন। এই পরিস্থিতির সম্মুখে আগে পড়েনি। কলেজে দুই একজন কানা ঘোষা করলেও দেশব্যাপী হওয়া সমালোচনায় আরজু অস্বস্তি বোধ করল। আজ একটা টকশোতে নাহিদ উপস্থিত হয়েছে। নির্বাচন নিয়ে নানান আলোচনা হচ্ছে। উপস্থাপন একটা সময় বললেন, কিছুদিন যাবৎ একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ তোলপাড় হচ্ছে। কিছু ছবিও প্রকাশ পেয়েছে। সেটা নিয়ে আপনি কি বলবেন? নাহিদ শান্ত কিন্তু ধারালো কণ্ঠে বলল, ব্যক্তিগত জীবন নিয়ে পাবলিক্যালি কথা বলা আমার মোটেও পছন্দ না। প্রত্যেকটা মানুষেরই একান্ত নিজস্ব কিছু বিষয় থাকে। আপনারা আমাকে এবং একজন নারীকে নিয়ে হাজারো কথা রটাচ্ছেন। একটা কথাই সবার উদ্দেশ্য বলবো, যারা সেই নারীকে নিয়ে হাজারো কথা রটাচ্ছেন সে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার সাথে আমার সম্পূর্ণ বৈধ একটি সম্পর্ক রয়েছে। নিজের একান্ত মানুষটিকে সবার সামনে অতি রঞ্জিতভাবে প্রদর্শন করার কিছু নেই। যে মানুষটা একান্তই আমার, তাকে আমি ঠিক একান্তভাবেই রাখতে চাই। সে কোনো পাবলিক ফিগার নয়। তাই তার দিকে আঙুল তোলার আগে সবাইকে ভাবতে হবে তার নামের সাথে কার নাম জড়িয়ে আছে। যারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে নির্বাচনের আগে কোনো নোংরা খেলা খেলতে চাইছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার অর্ধাঙ্গিনী আমার দুর্বলতা নয়, বরং সে আমার সম্মান, আমার শক্তি, আমার অহংকার। আরজু টিভিতে সবটাই দেখছিল। এই মানুষটাকে সে ঠিক কিভাবে বিশ্লেষণ করবে জানা নেই। নেতা সাহেব সর্বদা তাকে যেই সম্মান দিয়েছেন সেটা আদৌ কেউ দিতে পারত?
এই মানুষটার কথায় কেমন মাধুর্যতা আছে, যেন 1000 বার শুনলেও মন ভরবে না। এই মানুষটা যেন যে কোনো জটিল সমস্যার সমাধান মুহূর্তেই করতে জানে। সে একজন যোগ্য নেতা, একজন যোগ্য স্বামী। আজ 2 দিন যাবৎ কোনো গুরুত্বপূর্ণ কাজে নাহিদ শহরের বাইরে গেছে। সাথে আছে আশফি। এই 2 দিনে আরজুর সাথেও খুব কম যোগাযোগ হয়েছে। নাহিদ আরজুর সিকিউরিটি আরও বাড়িয়ে দিয়েছে। আরজুকে এই 2 দিন বাসার বাইরে যেতে সম্পূর্ণ নিষেধ করেছে সে। আরজু বুঝতে পারছে নির্বাচনের আগে যে কোনো ঝামেলা এড়াতে নাহিদের এই ব্যবস্থা। আরজু আর দ্বিতীয় প্রশ্ন করেন। স্ত্রী হিসেবে সেই স্বামীর পাশে দাঁড়াতে চায়। তবে তার বন্ধুমহল ঠিকই চলে আসলো আরজুকে সঙ্গ দিতে। সারাদিন অনেক আড্ডা চলল তাদের। ভিডিও কলে রামিমও যুক্ত হল। ফুয়াদ কায়দা করে ক্যামেরা সাবিহার দিকে রাখল। আজ অনেকদিন পর রামিম প্রিয়তমার মুখদর্শন করল। কি মিষ্টি করে হাসছে, অথচ তার সাথে রাজ্যের অভিমান। আরজু একটা বিষয় খেয়াল করল, শুভ আর রিমির মাঝে কিছু একটা চলছে। দুজন আগের মতো সহজ হতে পারছে না। দুজন বারবার দৃষ্টি লুকানোর চেষ্টা করছে। আরজু মনের সন্দেহ দূর করতে রিমিকে নিয়ে অন্য পাশে চলে গেল। কথা বলার মাঝে আরজু আর চোখে তাকিয়ে বলল, বয়স বাড়ার সাথে সাথে শুভটা দারুণ হ্যান্ডসাম হচ্ছে তাই না? রিমি আর চোখে সোফায় বসা শুভর দিকে তাকাল। শুভ হঠাৎ সেদিকে ফিরে তাকাল। দুজনের চোখাচোখি হতেই দৃষ্টি সরিয়ে নিল। রিমি এতে ভীষণ লজ্জা পেল। শুভ তার ফিলিংস সম্পর্কে জানার পর থেকেই রিমির শুভর সামনে কেমন অস্থির লাগে। গলা শুকিয়ে আসে। রাজ্যের অস্বস্তি ভর করে। আরজুর চোখে সবটাই ধরা পড়ছে। সে মৃদু হেসে বলল, ভালোবাসিস শুভকে? রিমি চমকে আরজুর দিকে তাকাল। রিমির বুক কাঁপছে। আরজু তার মনের খবর জানল কি করে? সে আমতা আমতা করে বলল, আরে তেমন কিছু না। তাহলে কেমন কিছু? রিমি কি বলবে বুঝতে পারছে না। আরজু রিমির হাত ধরে বলল, ঢং করিস না, সব বুঝি। শুভ দারুণ একটা ছেলে। আমাকে জিজ্ঞেস কর। ওকে সেই ছোটবেলা থেকেই চিনি। তুইও এত বছরে তাকে চিনেছিস। তাছাড়া শুভর সাথে তোর কিছু হয়ে গেলে আমার জন্য দারুণ হবে। আউটসাইডের কোনো মেয়ে আসলে আমার আর শুভ বন্ধুত্ব দেখে জেলাস ফিল করতে পারে। নানান রকম মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। এমনও হতে পারে আমার সাথে শুভর বন্ধুত্বটাই নষ্ট হয়ে গেল। সেখানে তুই থাকলে আর কোনো ঝামেলাই নেই। শুভ আমার বন্ধুত্বে কোনো সমস্যাই আসবে না। রিমি পিটপিট করে আরজুর দিকে তাকিয়ে রইল। শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিল। বলল, তোর কি মনে হয় শুভর মনে আমি জায়গা করতে পারব? আলবাত পারবি। এত কিউট চশমিশকে মনে ধরবে না কেন? রিমি মনে মনে হাসল। যেই মন জুড়ে আরজু নিজেই দখল করে আছে সেখানে নিজের জন্য আদৌ জায়গা করা কি সম্ভব? তাই বলল, এমনও হতে পারে শুভর মনে হয়তো অন্য কেউ আছে। আরে না, ওর মনে কেউ নেই। ওর গফ হবে আর আমি জানব না? রিমি মৃদু হাসল। বলল, আচ্ছা আরজু, তোর কখনো মনে হয়নি শুভ হয়তো তোকে বন্ধুর চাইতে বেশি কিছু ভাবে? আরজুর চোখ কুঁচকে গেল। বিরক্ত হয়ে বলল, মোটেও না। তুই ও অন্যদের মতো আমাদের বন্ধুত্ব নিয়ে সন্দেহ করছিস? শুভর বউ না হতেই আমাকে দূরে সরাতে চাইছিস? বলেই রিমির পিঠে চাপড় মারল। রিমি আহ করে বলল, কুত্তি মারিস কেন? মারব না। জেলাস মহিলা।
আমি মোটেও জেলাস নই। আর ওই শুভ ফুবকে আমার ভালোবাসতে ঠেকা পড়েনি। আরজু দুষ্টুমি করে বলল, আয় হায়, তুই তো অলরেডি শুভর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। একদম প্রেমিকাদের মতো লজ্জা লজ্জা ভাব। শুভর সাথে শুভদৃষ্টি বিনিময় চলছে তোর। আই থিংক তোদের দুজনের মধ্যে প্রণয়ের ফার্স্ট স্টেপ চলছে। শুভর দৃষ্টিতেও আমি কিছু একটা দেখেছি। কুছ কুছ হোতা হে। তোর ভুল ধারণা। শুভর মনের কোণে কোথাও আমি নেই। রিমির কথায় আরজু বিরক্ত হল। রিমি চলে যেতেই আরজু ভাবতে লাগল, শুভর সাথে রিমি দারুণ কম্বিনেশন হবে। পূর্বের অনেক স্মৃতি ঘেটে আরজুর আজ মনে হচ্ছে রিমি শুভর প্রতি আগে থেকেই দুর্বল ছিল। সেটা তারা কেউ ধরতে পারেনি। তার মানে মেয়েটা মনে মনে এত বছর শুভকে ভালোবেসে এসেছে। ভাবতেই আরজু মুচকি হাসল। ফুয়াদকে বিষয়টা বলতেই ফুয়াদের মধ্যে তেমন হেলদোল দেখা গেল না। আরজু অবাক হয়ে বলল, তুই আগে থেকেই জানতি ওদের বিষয়ে? আমাকে কিছু বলিসনি কেন? ফুয়াদ ভাবল তোর জন্যই তো বলিনি। কারণ শুভর মনের খবর তুই জানলে সারা জীবন একটা গিল্ট নিয়ে বাঁচবি। এতদিনে তোর জীবনে যেই অসীম সুখের সময় এসেছে, সেটা নষ্ট করতে চাইনি। কিন্তু মুখে বলল, বলিনি কারণ বিষয়টা একতরফা ছিল। শুভর পক্ষ থেকে কোনো রেসপন্স ছিল না। আরজু দাঁত দিয়ে নখ কেটে বলল, কি করা যায় বলতো? শুভ বেকুব তো মনে হয় বুঝতেই পারেনি রিমির মনের খবর। ফুয়াদ মনে মনে বলল, একদম তোর মতোই। যেমন তুই বুঝতে পারিসনি শুভর মনের খবর। ফুয়াদ জানে শুভ এখনো আরজুর প্রতি প্রচণ্ড দুর্বল। তাই এই মুহূর্তে শুভর উপর অন্য একটা সম্পর্কে দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না। এতে শুভ আর রিমি দুজনই ভুক্তভোগী হবে। তাই আরজুর উদ্দেশ্যে বলল, কোনো কিছু করার প্রয়োজন নেই। সময় অনেক কিছু ঠিক করে দেয়। ওদের সম্পর্কটা না হয় সময়ের উপর ছেড়ে দে। আরজু ভাবল ফুয়াদ ঠিক বলেছে। সময় অনেক কিছু আপনা আপনি ঠিক করে দেয়। যেমনটা সাবিহার ক্ষেত্রে হয়েছে। শহরের আনাচে কানাচে চলছে নির্বাচনী প্রচারণার কাজ। তাই তো সর্বত্র উৎসব মুখর পরিবেশ। সারা শহর জুড়েই হাজারো পোস্টার, ব্যানার লাগানো হয়েছে। মানুষের মুখে মুখে চলছে নির্বাচন নিয়ে আলোচনা। সব নেতারাই জোরালোভাবে প্রচারণার কাজে লেগে পড়েছে। সারা শহর জুড়েই সিকিউরিটি বাড়িয়ে দেয়া হয়েছে। নাহিদদের পার্টির নেতা শরীফুল হক এবার নমিনেশন পায়নি। এতে পুরো পার্টির উপর তার তীব্র ক্ষোভ। এত বছর তিনি যেই পজিশনে ছিলেন হুট করেই কেউ তার কাছ থেকে সেই পদ ছিনিয়ে নিচ্ছে। আরও বেশ কিছু নেতারাই এমন পদ হারিয়েছে। কারণ নাহিদ পার্টিকে বেশ কিছু ইয়াং ছেলেদের সাজেস্ট করেছে, যারা পলিটিক্সে বেশ ভালো কাজ করবে। তাদের পার্টির ভারপ্রাপ্ত অনেক নেতাই করাপ্টেড, যাদের জন্য পার্টির নাম খারাপ হচ্ছে। তাই এই নির্বাচনে অনেক পুরাতন নেতারা নিজেদের অবস্থান হারিয়েছে। সকলেই নাহিদের প্রতি ক্ষিপ্ত। তারা নানাভাবে পার্টিতে ঝামেলা বাঁধিয়েই যাচ্ছে। নাহিদ এবং বাকি ছেলেদের অযোগ্য প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। নাহিদ নতুন ছেলেদের ধৈর্য ধরতে বলেছে। যেখানে তাদের প্রতিযোগিতা বিরোধী দলের সাথে, সেখানে নিজেদের দলের অভ্যন্তরের রেষারেষি খুবই কষ্টদায়ক। নাহিদ সবাইকে ধৈর্য ধারণ করতে বলল। নির্বাচনের আগে পার্টির নেতাদের মধ্যে সামঞ্জস্য না থাকলে বিরোধী দল এর সুযোগ নিতে পারে। নাহিদের এই স্থিরতা আর বিচক্ষণ বুদ্ধির কারণে পার্টির বিজ্ঞ নেতারা নাহিদকে ভীষণ পছন্দ করে।
নাহিদ ক্লান্ত শরীরে বাইরে থেকে ফিরে অফিসের চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করল। প্রচণ্ড মাথা ব্যথা করছে। আজকাল কাজের ভীষণ চাপ। তখনই নাহিদের ফোন কল আসল। নাহিদ চোখ খুলে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল আরজুর কল। মুহূর্তেই যেন নাহিদের সব ক্লান্তি দূর হয়ে গেল। কল রিসিভ করতেই আরজু বলল, নেতা সাহেব কোথায় আপনি? জি ম্যাডাম, আমি অফিসে। আপনার এই আজাইরা সিকিউরিটির উপর বিরক্তি ধরে গেছে। কেন? এরা আমার ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকছে। আমার পিছু পিছু ক্যান্টিনে চলে যাচ্ছে। এসব কি? আর যারা এসব দেখে মজা নিচ্ছে। নাহিদ হাসল। এই আদুরে মেয়েটাকে কোলে তুলে আদর করতে মন চাইছে। নাহিদ হেসে বলল, আর কয়টা দিন ধৈর্য ধরুন ম্যাডাম। নির্বাচন শেষ হলেই আর এই টাইট সিকিউরিটিতে থাকতে হবে না। তখন আপনি মুক্ত পাখি। সত্যি তো? একদম। আই মিস ইউ নেতা সাহেব। নাহিদ হাসল। হাতের ঘড়িতে সময় দেখে বলল, আজ আসতে একটু লেট হবে। তুমি সাবধানে থেকো। আপনার এই পলিটিক্স আমার সতীন। জাস্ট অসহ্য। আর শুনুন, আপনাদের পার্টির ওই নতুন মেয়েটা লিজানা ফিজা, ওর কাছ থেকে দূরে থাকবেন। 1 নম্বরের চিপকু মহিলা। অন্যের জামাইয়ের দিকে নজর দেয়। নাহিদ মিটিমিটি হাসল। বলল, আমার অফিসের এত খবর তোমাকে কে দেয়? আরে আছে আছে, আমারও স্পাই আছে। আপনার উপর আমার করা নজর আছে। তাই নাকি? হুম। এত চিন্তার কিছু নেই। আমার দৃষ্টি শুধু এক নারীতে আবদ্ধ। এখন সেই দৃষ্টি কেমন সেটা তুমিই বুঝে নাও। আরজু লাজুক হাসল। আর দ্রুতই কল কেটে দিল। যারা কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে আরজুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মুচকি হেসে বলল, বুঝলি সাবিহা, কেউ একজন বলতো তার নেতা সাহেব একদম আনরোমান্টিক। কিন্তু আমি তো দেখি কাহিনী অন্য। লজ্জায় তাকাতেই পারছে না দেখ। সাবিহা মুচকি হাসল। রিমি চশমার গ্লাস পরিষ্কার করতে করতে বলল, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। পুরুষ মানুষের দ্বারা সব সম্ভব। আমি তো দেখি শান্ত, গম্ভীর লোকগুলোই গভীর প্রেমে পড়ে। সাবিহা হেসে বলল, জাস্ট এ মিনিট। তোর ভাই ও কিন্তু শান্ত, গম্ভীর টাইপের লোক। তার মানে তোর ভাইও গভীর প্রেমিক? যারা আরজু দুজনেই হেসে উঠল। রিমি মনে মনে বলল, আমার ভাই তো বিশ্বপ্রেমিক। ইসস। আরজু জানলে কি ভাববে? তার ছোট বোন আর ভাইয়া ভাবতেই অবাক লাগছে। শুভকে লাইব্রেরিতে বসে থাকতে দেখে ফুয়াদ ও সেদিকে এগিয়ে গেল। চেয়ার টেনে রিল্যাক্স হয়ে বসল। শুভ তখনও মনোযোগ দিয়ে কিছু করছে। ফুয়াদ কাগজপত্র দেখে বলল, সিভি রেডি করছিস যে? বিয়ে করার প্ল্যান চলছে নাকি? সিভি কি জাস্ট বিয়ের জন্য প্রয়োজন হয়? না। এই তুই কি জব করার প্ল্যান করছিস? এত জলদি? মাস্টার্স কমপ্লিট করে তারপর ট্রাই কর। আমি জাস্ট এক্সপেরিয়েন্স করার জন্য জব করতে চাইছি। তাছাড়া বাবার বয়স হয়ে যাচ্ছে। এবার অন্তত আমার নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন। ফুয়াদ একটু চিন্তা করে বলল, গুড। তাহলে আমিও সিভি রেডি করছি। কেন? তোর বাবার বিশাল অফিস থাকতে তোর জবের কি প্রয়োজন? ফুয়াদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তার অফিসে আমি জয়েন করব না। নিজের যোগ্যতায় বাইরে কিছু করব।
তাদের কোনো কিছুর প্রতি আমার ইন্টারেস্ট নেই। তাদের ওই মিথ্যা অহংকার, প্রাচুর্য আমার প্রয়োজন নেই। শুভ হেসে বলল, ওই বাচ্চা মেয়েটা তোকে অনেকটাই পাল্টে দিয়েছে। ওকে কথা দিয়েছি নিজের পায়ে দাঁড়িয়ে তাকে আপন করে নিব। আমি স্ট্রাগল করে সাকসেস হতে চাই, নিজেকে যোগ্য প্রমাণ করতে চাই। বাবা মায়ের তৈরি করা সাম্রাজ্যের উত্তরাধিকার হয়ে অঘোষিত রাজা হতে চাই না। শুভ হাসল। ফুয়াদ বলল, কোথায় কোথায় সিভি ড্রপ করছিস? শুভ খুশি হল। ফুয়াদ আগের চাইতে অনেক পরিবর্তন হয়েছে। সেই প্লে বয়, বাবার টাকা উড়ানো ছেলেটা আজকাল স্বাবলম্বী হতে চাইছে। আসলেই মানুষ পরিবর্তন হয়। আজকের দিনটি লিয়াকত আলীর জন্য এতটা জঘন্য হবে সে স্বপ্নেও ভাবতে পারেনি। টিভিতে তার নিউজ চলছে। তার অবৈধ ব্যবসা আর দুর্নীতি নিয়ে প্রতিবেদন লেখা হয়েছে। সেখানে যথাযোগ্য প্রমাণও প্রদর্শন করা হয়েছে। এই নিউজ সারা দেশে ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। লিয়াকত আলী প্রচণ্ড ঘামতে লাগলেন। নির্বাচনে আগ মুহূর্তেই এমন একটা নিউজ সামনে আসা মানে বিরাট ক্ষতি। কয়েক মুহূর্তের মধ্যেই তাকে থানায় ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। লিয়াকত আলী অত্যন্ত চতুর লোক। কথার মাধ্যমে লোকদের কনফিউজড করে ফেলে। সেখানেও তাই করেছে। কোনো কথাই তিনি ক্লিয়ার করেনি। যথেষ্ট পাওয়ারফুল নেতা হওয়ায় সে দ্রুতই বেইল নিয়ে বেরিয়ে আসে। কিন্তু পুলিশ থেমে নেই। আগে পুলিশ ইনভেস্টিগেশন করবে, তারপর এই নেতাকে ছাই দিয়ে ধরবে। তখন আর বেইল পাওয়ার সুযোগ থাকবে না। তবে এই খবর নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে সেটা লিয়াকত আলী বুঝতে পারছেন। পার্টির নেতারা তার উপর ভরসা করতে পারছে না। অন্যদিকে পুলিশ তার পেছনে হাত ধুয়ে পড়ে আছে। সব মিলিয়ে সে প্রচণ্ড ক্ষিপ্ত। তিনি সাদমানকে ডেকে পাঠালেন। সাদমান আসতেই তিনি ক্ষিপ্ত মেজাজ নিয়ে বললেন, এত গোপন খবর ফাঁস হল কি করে? কে করেছে এই কাজ? পুলিশ এসব নিজে থেকে বের করার কথা না। কেউ গোপনে কাজটা করেছে। সাদমান কপালে আঙ্গুল ঘষতে লাগল আর বলল, নাহিদ যে চুপ থাকার মানুষ না সেটা আগেই বোঝা দরকার ছিল। ওর লাইফে আমরা ইন্টারফেয়ার করব আর নাহিদ কোনো পাল্টা জবাব দেবে না সেটা ভাবা ভুল ছিল। আমি বুঝতে পারছিলাম নাহিদ কিছু একটা প্ল্যান করছে, কিন্তু কি সেটা ধরতে পারিনি। লিয়াকত আলী টেবিলের পাশে রাখা পানির গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে রেগে বলল, এই নাহিদকে আমি ছাড়ব না। ঠিক নির্বাচনের আগ মুহূর্তেই সে পাবলিকের সামনে আমাকে অপদস্থ করেছে। কতটা চতুর এই ছেলে! পাবলিক এখন অটোমেটিক্যালি ওর দিকে ঝুঁকে পড়বে। ওই বসটারকে আমি ছাড়ব না। এই মুহূর্তে কি করা যেতে পারে? কেন্দ্র দখল করে নাও। কেউ ভোট দিতে পারবে না। সব ভোট আমার দিকেই আসা চাই। সাদমান চলে আসল। নাহিদকে তার আন্ডার এস্টিমেট করা মোটেও ঠিক হয়নি। এই নাহিদ তুখোর রাজনীতিবিদ। ঠিক কোনো সময় আঘাত করলে মলম দেওয়ার সময়ও পাওয়া যাবে না, সেটা ভালো করে বুঝে। সাদমান দ্রুত কিছু ছেলেদের রেডি থাকতে বলল। তাদের কাজ ভোট কেন্দ্রে দাঙ্গা করা। কাল নির্বাচন, আর আজ এই ঘটনা। তারা কোনো কিছু ঠিক করার সময় অবধি পেল না। এতেই বোঝা যায় নাহিদ ঠিক কতটা ঠান্ডা মাথায় খেলেছে। শান্ত, গম্ভীর ছেলেটা ভেতরে ভেতরে লিয়াকত আলীর কলিজা অবধি চলে গেছে। অথচ তারা বুঝতেই পারেনি। এই ঝামেলা থেকে বের হতে গেলে একটাই পথ, নির্বাচনে জয় লাভ করা। ক্ষমতা থাকলে কেউ তাদের উঠে পারবে না। না হলে লিয়াকত আলীর জন্য কঠিন সময় অপেক্ষা করছে, সাথে সাদমানেরও। কারণ সে লিয়াকত আলীর ডান হাত। লিয়াকত আলী ফাসলে সাদমান নিজেও ফেঁসে যাবে।
আজ শহরে রমরমা পরিবেশ বিরাজ করছে। বেশ উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে। প্রতিটি কেন্দ্রেই পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে। আজ সকাল থেকেই নাহিদকে বেশ অস্থির দেখাচ্ছে। সে সব ভোট কেন্দ্রে ভিজিট করেছে। এই কাঙ্ক্ষিত দিনের অপেক্ষা সে বহু বছর যাবৎ করছিল। আজ সেই স্বপ্নপূরণের দিন। নাহিদ জানে গতকালের সেই ঘটনার পর লিয়াকত আলী ঘায়েল বাঘ হয়ে আছে। আজ দাঙ্গা, ফ্যাসাদ বাঁধানোর সর্বোচ্চ চেষ্টা করবে। তাই নাহিদও আজ প্রস্তুত। প্রতিটি কেন্দ্রে কড়া সিকিউরিটি আছে। আরজু আজ সারাদিন টিভির সামনে বসে আছে। পাশে আছে সুমি। আরজুর মধ্যে তীব্র উত্তেজনা কাজ করছে। আগে কখনোই এসব বিষয়ে আরজুর আগ্রহ ছিল না, কিন্তু এবার বিষয়টা ভিন্ন। নেতা সাহেবের সঙ্গ পেয়ে তার ও পলিটিক্সের বিষয়ে আগ্রহ বেড়েছে। দুই একটা কেন্দ্র ঝামেলা হলেও বাকি কেন্দ্র সুস্থ ভোট হয়েছে। নাহিদের চাচা নকিব মাহমুদ নিজে সিকিউরিটির বিষয়ে তদারকি করেছেন। লিয়াকত আলী লোকেরা কোথাও সুবিধা করে উঠতে পারেনি। বিকেল হতেই ভোট গণনা শুরু হল। নাহিদের অস্থিরতা আরও বাড়তে লাগল। সকাল থেকে গলা দিয়ে খাবার নামাতে পারেনি। আরজু জোর করে একটু খাইয়ে দিয়েছিল। এই প্রথম আরজু দেখেছে নাহিদকে এত বিচলিত হতে। আরজু বুঝতে পারছে মানুষটা যেই স্বপ্ন বুকে লালন করেছে তার সন্নিকটে এসে মানুষটা আজ অস্থির হয়ে উঠেছে। নাহিদ জানালার ধারে দাঁড়িয়ে মুখে হাত বুলাচ্ছে। তার চোখ অসম্ভব লাল। গলা অবধি চলে আসা প্রাণটা যেন বেরিয়ে যাবার জোগাড় হচ্ছিল। নাহিদ জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল। এই মুহূর্তটা তার জন্য খুব স্পেশাল। আশফি উচ্ছ্বসিত হয়ে নাহিদকে জড়িয়ে ধরে বলল, কনগ্রাচুলেশন এমপি নিবরাস নাহিদ। নাহিদের চোখ থেকে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেও আশফিকে শক্ত করে জড়িয়ে ধরল। বুকের ভেতর দ্রিম দ্রিম বাজনা বাজছে। রাজনীতির এই দুর্গম পথে সর্বদা এই বন্ধুটিকে পাশে পেয়েছে। যখনই নাহিদ কোনো দ্বিধা দ্বন্দ্বতে পড়েছে তখনই আশফি তার পাশে প্রকৃত বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে। নাহিদ ভাঙ্গা গলায় বলল, আজ দাদাজান থাকলে সবচাইতে বেশি খুশি হতেন। তিনি আমাকে আজকের এই অবস্থানে দেখতে চেয়েছিল। আশফি হেসে বলল, আরে বেটা সেন্টি খাইস না। দাদাজান উপর থেকেই তোর সফলতা দেখছেন। আই এম প্রাউড অফ ইউ নাহিদ। আমি জানতাম তুই পারবি। নাহিদ নিজেও হেসে উঠল। তখনই আরজু কল করল। নাহিদ কল রিসিভ করতেই আরজু বলল, আচ্ছা এমপিদের বউদের জন্য কি কোনো রুলস আছে? থাকলেও বলে লাভ নেই। আমি ওসব মানতে পারব না। আমি আরজু অত নিয়মে চলতে পারব না। নাহিদ নিচের ঠোঁট কামড় হাসল। বলল, মানতে হবে না কোনো নিয়ম। শুধু ভালোবেসে পাশে থাকলেই চলবে ম্যাডাম। আপনি কি এখন থেকে আরও বেশি ব্যস্ত হয়ে পড়বেন? নাহিদ হাসল। আরজুর চিন্তা বুঝতে পারছে। তাই বলল, তুমি তো আমার পজিশনকে রীতিমতো সতীনের মতো ভাবতে শুরু করেছ। চিন্তা করো না, দেশের সাথে সাথে বউকে ও সামলে নিব। আপনাকে কি অভিনন্দন নেতা সাহেব। এইভাবেই আপনার সব স্বপ্ন পূরণ হোক। তুমি পাশে থেকে হাতটা ধরে রাখলে সব স্বপ্নই পূরণ সম্ভব। তুমিহীন জীবনে আমার কোনো স্বপ্নই বেঁচে থাকবে না। নাহিদকে পার্টির নেতারা একে একে অভিনন্দন জানাচ্ছে। নাহিদ বিপুল ভোট জয়লাভ করেছে। এটা নাহিদের জন্য অনেক বড় প্রাপ্তি। সবাই নাহিদকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। ব্যস্ততম রাস্তাঘাটে আরও বেশি ব্যস্ততা। আকাশ বাতাস রঙিন করে আজকের দিনটায় আনন্দ উৎসব করছে ছেলেপেলেরা। নাহিদ জানে তার কাঁধে আরও বড় দায়িত্ব এসে পড়েছে।
সে চায় সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করতে। এই সফলতার উদ্দেশ্য যশাধরনের সেবা করা। সে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। নাইম মাহমুদ ছেলের সাফল্যে ভীষণ খুশি হলেও তার মধ্যে অজানা ভয় কাজ করছে। ক্ষমতার বৃদ্ধি মনে শত্রুদের চক্ষুশূল হওয়া। নাহিদ প্রচণ্ড তেজি ছেলে। হুমকি ধামকি দিয়ে তাকে কখনোই দমিয়ে রাখা যায় না, বরং সে আরও রেগে যায়। সানজিদা মাহমুদ স্বামীর পাশে বসে বললেন, তুমি কিছু নিয়ে চিন্তিত? এখন বয়স হয়েছে, এই বয়সে এত স্ট্রেস তোমার জন্য ভালো না। এই তো নাহিদকে নিয়ে ভাবছিলাম। নাহিদের টেনশনে তুমি প্রেশার বাড়িয়ে ফেলো। সে বর্তমানে দায়িত্বশীল হয়েছে, বিয়ে করে সংসারী হয়েছে। তাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো। তাছাড়া অফিসের কাজের চাপে তোমার বেহাল দশা। নাহিদ তো আর তোমার দিকে ফিরেও তাকালো না, তোমার কষ্ট বুঝার চেষ্টা করল না। নিজের ক্যারিয়ার নিজে গড়ে নিয়েছে। এখন তোমার যে একটু বিশ্রামের প্রয়োজন সেদিকে খেয়াল নেই। নাইম মাহমুদ বিরক্ত হলেন। সানজিদা মাহমুদ আবার বললেন, বলছিলাম কি জাহিদকে তোমার অফিসে বসতে বলো। নাইম মাহমুদ বিরক্ত হয়ে বললেন, জাহিদের কি বয়স হয়েছে অফিসে বসার মতো? ফালতু কথা বন্ধ করো। সানজিদা মাহমুদ মোটেও দমে যাওয়ার পাত্রী নয়। নিজের ছেলেকে তিনি এই বিশাল অফিসের মালিক হিসেবে দেখতে চান। একদিকে ভালোই হয়েছে নাহিদ সরে গেছে, না হলে নিশ্চয়ই ওই ছেলে সবকিছুতে নিজের আধিপত্য বিস্তার করত, যা সানজিদা মাহমুদ মোটেও মানতে পারত না। তিনি বললেন, আরে এখনই দায়িত্ব দেওয়া দরকার নেই। আসা যাওয়া করুক, বুঝুক, কাজের এক্সপেরিয়েন্স হোক। কোনো দরকার নেই। যখন বয়স হবে তখন নিজে থেকেই দায়িত্ব নিবে। তাছাড়া জাহিদ ভবিষ্যতে ক্যারিয়ার কিভাবে গড়তে চায় সেটা সম্পূর্ণ ওর ডিসিশন। ওর উপর আমার কোনো ডিসিশন চাপিয়ে দিব না। সানজিদা মাহমুদ আর কিছুই বলল না, বিরক্ত হয়ে চলে আসল। জাহিদটা এমন উদাসীন কেন হল? অর্থ সম্পদে যেন ছেলেটার কোনো আগ্রহই নেই। ভাই বলতে পাগল। সৎ ভাইয়ের প্রতি এত দরদ কেন কে জানে? আজ নাহিদের বাড়িটি হাজারো আলোয় ঝলমল করছে। ভীষণ সুন্দর ও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে সবকিছু। দূর থেকেই বাড়ির চাকচিক্য সকলের নজর কাড়ছে। নির্বাচনে জয়লাভের পর নাহিদ তাদের বিয়ের রিসেপশনের আয়োজন করেছে। যদিও তার এমন ঢাকঢোল পিটিয়ে লোক দেখিয়ে বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু প্রতিটি মেয়েরই বিয়ে নিয়ে হাজারো স্বপ্ন থাকে। আরজুরও নিশ্চয়ই আছে। নাহিদের সামনে প্রকাশ না করলেও সে বুঝতে পারে। তাছাড়া তাদের সম্পর্কের বিষয়ে সবাইকে অবগত করা প্রয়োজন, না হলে মানুষ নানান গুজব ছড়াবে। আরজুকে যেদিন জানালো তাদের রিসেপশনে কথা, আরজু যেন বিশ্বাস করতে পারছিল না। খুশিতে মেয়েটা নাহিদের গলা জড়িয়ে ধরে কেঁদেছিল। আজ আরজু খুব সুন্দর পার্পেল কালারের লেহেঙ্গা পরেছে। নাহিদ নিজে এই ড্রেসটি পছন্দ করেছেন। সাজ শেষে সাবিহা, যারা, রিমি আরজুকে হা করে দেখছিল। সাবিহা চটজলদি আঙ্গুল দিয়ে নিজের চোখ থেকে কাজল তুলে আরজুর কানের পেছনে লাগিয়ে দিল, আর বলল, মাশাআল্লাহ, আমার দেখা সবচেয়ে সুন্দর ব্রাইড। যারা হেসে বলল, আজ এমপি সাহেব তোকে দেখলে রূপের ঝলকে মাইনর হার্ট অ্যাটাক করে বসবে। রিমি আরজুর ওড়না ঠিক করতে করতে বলল, ইউ লুক ড্যাম গর্জিয়াস। আরজু লাজুক হাসল। যারা বলল, ইসস, তোকে দেখে আমারও বিয়ে করতে মন চাইছে। আরজু বাঁকা হেসে বলল, করে ফেল, সমস্যা কি? জামাই তো রেডি আছে। যারা রেগে রুম থেকে বেরিয়ে গেল।
এই জাহিদের জন্য সবাই তার সাথে মজা নিচ্ছে। সাবিহা আর রিমি মিটিমিটি হাসছে জারার রাগী মুখ দেখে। সাবা খানম এসে আরজুকে দেখে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তিনি আরজুকে ঠিক এইভাবেই দেখতে চেয়েছিলেন, কিন্তু তখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল, তাই সম্ভব হয়নি। আরজুর ছোট বয়স থেকেই তিনি মেয়েকে বউ সেজে দেখতে চেয়েছিলেন। এই মিষ্টি মেয়েটাকে যে বউ হিসেবে পৃথিবীর সবচাইতে মিষ্টি বউ লাগবে তাতে কোনো সন্দেহ নেই। সাবা খানমের দু চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ল। আপা দুলাভাই আজ বেঁচে থাকলে মেয়েকে দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়ত। এত আদরের মেয়ে তাদের, কিন্তু তাদের ভাগ্যে সেই সুখ লেখা ছিল না। তাই তো এই পরী তাকে বউ সাজে দেখতে পেল না। মুহূর্তেই সাবা খানম ভীষণ ইমোশনাল হয়ে পড়লেন। আরজু সেটা বুঝতে পেরে খালামণিকে জড়িয়ে ধরল। মায়ের ভালোবাসা তো এই মানুষটাই দিয়েছে তাকে। কেমন মামা সুভাষ পায় আরজু খালামণির কাছে। এই মানুষটা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। খালামণিকে জড়িয়ে ধরে বুকে যেন প্রশান্তির হাওয়া বয়ে গেল। সৃষ্টিকর্তা তার জীবন থেকে যা নিয়েছে তার চাইতে অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। আরজু ভাবছে জীবন সুন্দর, ভীষণ সুন্দর। আর সবচাইতে বেশি সুন্দর তার নেতা সাহেবের ভালোবাসা। এই মানুষটা যত্ন করে ভালোবাসতে জানে, আর সেই ভালোবাসায় আরজু বারবার বিমোহিত হয়। চলবে।